রিভলভারটা চাপা দেওয়া রয়েছে। কালো বাঁটটা মিস্টার চৌধুরীর নজরে পড়ল। মিস্টার মেহতা ঝুঁকে পড়ে পরীক্ষা করছেন চারটা। চট করে রিভলভারটা চৌধুরী তুলে নিলেন। 1, 2, 3। ব্যবস্থা যা হয়েছে এর মধ্যে কোথাও কোনো ত্রুটি নেই। এখন একটা জিনিসের শুধু দরকার, সে হচ্ছে শক্ত নার্ভের। নার্ভ মিস্টার চৌধুরীর যথেষ্ট শক্ত। ভারতের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান মেহতা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিনি সুদক্ষ জেনারেল ম্যানেজার। নিজের নার্ভের উপর সেটুকু বিশ্বাস তার আছে। একটা জায়গায় চৌধুরীর একটু ভয় ছিল। ঘরে ঢুকতে না ঢুকতেই প্রাইভেট সেক্রেটারি নটরাজ যা বলল তাতে সে ভয়টাও কেটে গেল। নটরাজ বলল, এমডি আপনাকে ফোন করেছিলেন স্যার, আপনি আসবার একটু আগেই। যেন কিছুই জানেন না এইভাবে চৌধুরী জিজ্ঞাসা করলেন, কে? ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মেহতা নিজে? হ্যাঁ স্যার, বললেন 2টোর পর থেকে তিনি থাকবেন। আপনি যেন সময় মতো তার সঙ্গে একবার দেখা করেন, বোর্ড মিটিংয়ের আগেই। আপনি ঠিক বলছেন তো, মিস্টার মেহতা নিজেই ফোন করেছিলেন? বাহ, মেহতার গলা আমি চিনি না, প্রায়ই তো তার সঙ্গে ফোনে কথা বলছি। তাছাড়া তার গলার স্বর তো ভুল হওয়ার মতো নয়। তা বটে। একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে মিস্টার চৌধুরী নিজের জায়গায় গিয়ে বসলেন। তার এই প্রাইভেট সেক্রেটারিটিকে প্রায়ই ফোনে কথাবার্তা বলতে হয় ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মেহতার সঙ্গে। সে যখন মিস্টার চৌধুরীর গলার স্বরকে মিস্টার মেহতার গলা বলে ভুল করতে পারে, তখন আর ভাবনা কি। অফিসের বাকি লোককে ধোঁকা দেওয়া খুবই সহজ। বোর্ড মিটিংয়ের ঘরে ফোন করাই ভালো, ততক্ষণে ডিরেক্টরদের অনেকে এসে হাজির হবে। তাদের ধোঁকা দেওয়া তো আরও সহজ। কলেজে একসময় ভালো অভিনেতা বলে নাম ছিল। গলার স্বর নকল করার দক্ষতা এইবার কাজে লাগবে। বিপদের বেড়াজাল থেকে বেরিয়ে আসার যে প্ল্যানটি মিস্টার চৌধুরী চোখে রেখেছেন, তার মধ্যে এইটি সবচেয়ে শক্ত ধাপ। আর বাকি সব তো তুচ্ছ খুঁটিনাটি ব্যাপার, আপনা থেকেই যন্ত্রের মতন ঘটবে। খুন ব্যাপারটা আসলে খুবই সহজ, আর নিজের গায়ে আঁচড়টি না লাগিয়ে নিরাপদে পার পেয়ে যাওয়া, হিসেব করে চলতে জানলে তাও খুব শক্ত নয়। অন্তত এক্ষেত্রে হিসেব পাকা, বন্দোবস্ত নিখুঁত। মিস্টার চৌধুরীর প্ল্যানটি সত্যিই ভালো। হাজার রকম হিসেব করে তিনি দেখেছেন কোনো দিক থেকেই কোনো ত্রুটি নেই। সব রকমের সম্ভাবনাগুলিকেই বিচার করে দেখা হয়েছে, কোনো ফাঁক নেই। সত্যি কথা বলতে কি, লোকে ধরা পড়ে বুদ্ধির দোষে, হিসেবের গলদে। চৌধুরীর হিসেবে আজ পর্যন্ত কোনোদিন কোনো গলদ বেরোয়নি, আজও বেরোবে না। গরিবের ছেলে তিনি। সামান্য অবস্থা থেকে ধাপে ধাপে এগুতে এগুতে আজ তিনি কোম্পানির জেনারেল ম্যানেজার। কিসের জোরে? বুদ্ধি, হিসেব আর শক্ত নার্ভ। ভয় পেলে চলবে কেন? আর তাছাড়া অন্য উপায়ও তো কিছু নেই। এতগুলি টাকা তিনি এখন জোগাড় করবেন কোথা থেকে? অথচ 2 দিন বাদেই ডিসেম্বর অডিট শুরু হবে। তার আগে যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। এখন ব্যবস্থা বলতে এই একটি, উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেওয়া। গত 8 মাস বোম্বাইয়ের ফাটকা বাজারে বেনামিতে জুয়া খেলে তিনি কোম্পানির প্রায় 11 লাখ টাকা উড়িয়ে দিয়েছেন। কাজটা অবশ্য ঠিক হয়নি, কিন্তু শেয়ার বাজার যে এমন একটা ডিগবাজি খাবে তা কে জানতো। সে যাই হোক, অ্যাকাউন্টের মার প্যাঁচে এই চুরিটা তিনি এতদিন বেশ কৌশলে ঢেকে রেখেছিলেন, কিন্তু আর বোধহয় পারা গেল না। অডিট শুরু হতে আর মোটে 2 সপ্তাহ বাকি। বাঁচার একমাত্র পথ এখন
এক ঢিলে দুই পাখি মরবে, মাথার ওপর অন্য কেউ আর থাকবে না। মেহতাকে বাদ দিলে আর বাকি যেসব ডিরেক্টর, তাদের মধ্যে এমন মুরদ কারোরই নেই যে চৌধুরীকে রুখতে পারে। মিস্টার মেহতা অবশ্য সাংঘাতিক ধূর্ত, যাকে বলে একেবারে বাস্তু ঘুঘু। যাই হোক, পরিকল্পনাটি গোড়া থেকে হিসেব করে আর একবার দেখা যাক সত্যিই কোনো খুঁত, কোনো ফাঁক রয়ে গেছে কিনা। প্রথম কথা হচ্ছে, মেহতার ঘরে ঢুকবার বা বেরুবার সময় কারো নজরে না পড়ে যাওয়া। সেটা এমন কিছু শক্ত নয়, লম্বা করিডর, তার ডান দিকটা বন্ধই থাকে, আর বাঁ দিকটা লন, তারপর দেওয়াল, তারপর রাস্তা। ওদিক থেকে দোতলার ব্যাপার কিছুই দেখা যায় না, কেউ দেখবারও থাকবে না। যেতে 15 সেকেন্ড, আসতে 15 সেকেন্ড। মিস্টার চৌধুরী ঘড়ি ধরে হেঁটে দেখেছেন 20 পা, বড় জোর 30 পা, নট মোর দ্যান 30 পেসেস। 30 পা বলতে কি একটা খারাপ কথা যেন মনে পড়ল। ফ্রম দ্য কন্ডেমড শেল টু দ্য স্ক্যাফোল্ড ওয়াজ নট মোর দ্যান 30 পেসেস। সে কবেকার কলেজে পড়া একটা ইংরাজি কবিতার লাইন। ফাঁসির শেল থেকে ফাঁসির মঞ্চ মোটে 30 পায়ের পথ। আচ্ছা জগমারি, এই কি এসব কথা ভাববার সময়? এসব এলোমেলো ভাবনা মনকে দুর্বল করে দেয়। চৌধুরীর মন অবশ্য এত সহজে দুর্বল হওয়ার মতো নয়। চৌধুরী হচ্ছেন হিসেবি লোক, পাকাপোক্ত লোক, ধুরন্ধর বিজনেসম্যান। আচ্ছা, তাহলে মেহতার কামরায় ঢোকা গেল, এ পর্যন্ত পাকা। কিন্তু নটরাজ চৌধুরীকে নিজের ঘর থেকে বাইরে কাটাতে হচ্ছে মোট 4.5 মিনিট। এই সময়টুকু নটরাজকেও সরিয়ে রাখতে হবে, অন্তত মিনিট 5-6। তার ব্যবস্থাও মিস্টার চৌধুরী করে রেখেছেন। বেশ কিছুদিন থেকেই তিনি নটরাজকে একবার করে রোজ নিয়মিত রেকর্ড রুমে পাঠাচ্ছেন ফাইল পত্তর খুঁজে খুঁজে আনতে। কাজেই নটরাজকে রেকর্ড রুমে পাঠালে সন্দেহ করবার কিছু নেই। 5 মিনিট নটরাজ অনুপস্থিত থাকবে। তাকে রেকর্ড রুমে যেতে হবে ম্যানেজিং ডিরেক্টরের করিডোরের উল্টো দিকের বারান্দা দিয়ে। চৌধুরীর দরজায় এনগেজড বোর্ডটা ঝুলিয়ে দিয়ে যাবে। কাজেই সে সময়টা কেউ উকি মারবে না। ঠিক 15 সেকেন্ডের মধ্যে চৌধুরী ম্যানেজিং ডিরেক্টরের ঘরের দরজায় হাজির। কাছে পিঠে কেউ থাকবে না, অন্তত না থাকাই স্বাভাবিক। যদি থাকেই হিসেব করে রাখা ভালো। যদি থাকে কাজটা তাহলে আর একদিনের জন্য স্থগিত রাখতে হবে। গোটা কার্যক্রমটার আগা গোড়া প্ল্যান করে ছকে রাখো। ভবিষ্যতের প্রত্যেকটি ধাপ কল্পনায় চোখের সামনে দেখে নাও, ব্যাস। বাকিটা জলের মতো সহজ। ধরা যাক সব ঠিক আছে, ঘরে ঢোকা গেল, দরজাটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। ভুল হলে কিন্তু চলবে না। তারপর এ সপ্তাহের প্রোডাকশন চার্টটা দেখবেন স্যার। দৈবাত যদি এমন হয় যে মিস্টার মেহতা সঙ্গে সঙ্গে প্রোডাকশন চার্টটা দেখতে নিলেন না, একটু দেরি করলেন, না না, সে সম্ভাবনা কিন্তু নেই। চার্ট দেখবার জন্য বুড়ো যেরকম উতলা হয়ে বসে থাকে, তবু দৈবের কথা কিছু বলা যায় না। সাবধানের মার নেই, স্থগিত রাখো, আরও একদিন হবে। আচ্ছা, ধরা যাক এ পর্যন্ত ঠিক আছে। ঘরে ঢোকা মাত্র মিস্টার মেহতা চারটি দেখতে চাইলেন। চারটি হাতে নিয়ে ডান দিকের ডেরাজটি টেনে খুললেন। সেখানে আগের সপ্তাহে চার্টগুলি থরে থরে সাজানো। আগের সপ্তাহের সঙ্গে এ সপ্তাহের চার্ট যথারীতি মিলিয়ে দেখতে লাগলেন। এমডি চেয়ারে বসা, শরীরটা টেবিলের উপর ঝুঁকে পড়েছে, দৃষ্টি চার্টে নিবদ্ধ। ঠিক পিছনে একটু ডান দিক ঘেঁষে চৌধুরী দাঁড়ানো, হাতের খুব কাছে খোলা ড্রয়ার। এই ড্রয়ারেই ফাইলের তলায় রয়েছে এমজির গুলি ভরা রিভলভার। গত ধর্মঘটের পর থেকে গুলি ভরা রিভলভারটা এমজি এখানেই রাখেন।
শ্রমিকদের মতিগতি তো ভালো নয়। তারপর তারপর মোটে 1 সেকেন্ড চৌধুরীর ডান হাতে দস্তানা পরা থাকবে। রিভলভারে নিজের আঙুলের ছাপ থাকলে চলবে না, কিন্তু দস্তানা দেখে মিস্টার মেহতা যদি কিছু প্রশ্ন করে বসেন তাহলে জবাব হবে। ডান হাতের একটা আঙুল একটু ছেঁচে গেছে, দস্তানা পড়লে ব্যান্ডেজটা ঠিক থাকে। এ পর্যন্ত তো বেশ হলো। এইবারে হচ্ছে টেলিফোন। ম্যানেজিং ডিরেক্টরের কল। জবাব সঙ্গে সঙ্গেই আসবে। শুনে অন্তত মিনিট খানেক তো সবাই স্তম্ভিত হয়েই থাকবে। তারপর শুরু হবে হাঁক ডাক, ছুটোছুটি। বোর্ডরুম থেকে অফিস ঘরে আসতে অন্তত 1.5 মিনিট খুব জোরে ছুটে এলেও, সেখান থেকে ছুটে মিস্টার চৌধুরীর কামরা পর্যন্ত আসতে আরও 16 সেকেন্ড, মোট 106 সেকেন্ড। ফোন সেরে নিজের ঘরে ফিরে আসতে 15 সেকেন্ড। তাহলে ঘরে এসেও 91 সেকেন্ড সময় হাতে থাকছে, অর্থাৎ 1.5 মিনিটের সেফটি লাইন। যথেষ্ট সময়। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। আর কিছু কোনো পয়েন্ট বাদ রইল কি? করিডোরে অথবা এমজির ঘরে যদি কিছু পড়ে টরে থাকলেই বাকি। সন্দেহ করবার কিচ্ছু নেই। দিনের মধ্যে অনেকবারই চৌধুরীকে করিডোরে অথবা এমজির ঘরে যেতে হচ্ছে। অনায়াসে কিছু একটা পড়ে থাকতেই পারে। নিজের ঘরে ফিরে এসে মিস্টার চৌধুরী একেবারে ফাইল পত্তরে ডুবে যাবেন। পায়োনিয়ারের টেন্ডার খোলা থাকবে। সকলে ব্যস্ত সমস্তভাবে এসে তার ঘরে ঢুকে পড়বে। গোলমালে মিস্টার চৌধুরীর ধ্যান ভেঙে যাবে। ঈষৎ বিরক্তির সঙ্গে চড়া গলায় তিনি থমকে উঠবেন। ব্যাপার কি? আগুন লেগেছে না ডাকাত পড়েছে? এত শোরগোল কিসের? তারপর যা যা ঘটার আপনা থেকেই ঘটে চলবে। আসল কাজটা তখন সমাধা হয়ে গেছে। অডিটে সবই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু মিস্টার চৌধুরীর উপর একটুও দোষ পড়বে না। যার উপর পড়বে তাকে তো আর তখন পাওয়া যাচ্ছে কোথায়? মিস্টার চৌধুরী একটু মুচকি হাসলেন। এক ঢিলে 2 পাখি। বর্তমানের বিপদ থেকে উদ্ধার আর ভবিষ্যতের পথ চিরকালের জন্য নিষ্কণ্টক। একটু বুদ্ধি, একটু হিসেব, একটু দূরদৃষ্টি, ঠিক আছে, জলের মতো সহজ। মিস্টার চৌধুরী ঘড়িটি একবার দেখে নিয়ে কলিং বেলে আঙুল রাখলেন। টেবিলে পায়োনিয়ারের টেন্ডার। স্যার, নটরাজ ঘরে ঢুকলো। হ্যাঁ, দেখুন, গত মাসের বিভিন্ন কোম্পানি থেকে যে টেন্ডারগুলি এসেছিল সেগুলো সব নিয়ে আসুন তো। সেই সঙ্গে পায়োনিয়ারের গত বছরের পেপারগুলিও আনুন। ওদের কেসটা আজই শেষ করব। নটরাজের ফিরতে অন্তত 10 মিনিট। নটরাজ চৌধুরীকে টেন্ডারের কাজ করতে দেখে গেল। ওরা যখন আসবে তখনও চৌধুরীকে টেন্ডারের কাজ নেই মগ্ন দেখতে পাবে। সাক্ষীতে মিল হয়ে রইল। পাকা কাজ। 8 মিনিট অপেক্ষা করা যাক বরং। কি জানি, নটরাজ যদি কিছু জানার জন্য আবার ফিরে আসে। মিস্টার চৌধুরী সেই অবসরে দস্তানাটা হাতে পরে নিলেন। 30 পা, নট মোর দেন 30 পেসেস। ফাঁসির শেল থেকে ফাঁসির মঞ্চ। না, ওসব ভাবনা এখন নয়। মিস্টার চৌধুরী ম্যানেজিং ডিরেক্টরের দরজায় নক করলেন। ভেতরে আসুন। মিস্টার মেহতা ভাঙা গলার আওয়াজ। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে চৌধুরী মেহতার পাশে গিয়ে দাঁড়ালেন। সৌম্য দর্শন, পক্ককেশ বৃদ্ধ, মুখে সেই অমায়িক হাসি। শুধু চোখ দুটোই ধূর্তটা মাখানো। বুড়ো ঘুঘু। মিস্টার চৌধুরী মনে মনে বললেন, মুখে বললেন, এ সপ্তাহের প্রোডাকশন চার্টটা একবার দেখবেন স্যার। ভালো রিপোর্ট তো? হ্যাঁ, বেশ ভালো স্যার। আগের হপ্তা থেকেও কিছুটা উন্নতি হয়েছে। বেশ। মিস্টার মেহতা আরও অমায়িক, আরও হাসি খুশি হয়ে উঠলেন।
তোমার এফিসিয়েন্সি আমাকে ক্রমেই বেশি করে ইমপ্রেস করছে চৌধুরী। রসো, আগের হপ্তার সঙ্গে মিলিয়ে দেখি। এমডি ডান দিকে দেরাজটা খুলে একতারা কাগজ বার করলেন। কয়েকটা ফাইল দিয়ে রিভলভারটা চাপা দেওয়া রয়েছে। কালো বাঁটটা মিস্টার চৌধুরীর নজরে পড়ল। মিস্টার মেহতা ঝুঁকে পড়ে পরীক্ষা করছেন চারটা। চট করে রিভলভারটা চৌধুরী তুলে নিলেন। 1, 2, 3। ট্রাফিকের শব্দপ্রবাহে আওয়াজটা অনেকখানি চাপা পড়ে গেছে। বুড়ো মেহতার দেহ নিঃশব্দে এলিয়ে পড়ল রিভলভিং চেয়ারের উপর। কার্পেটের একটা অংশ রক্তে লাল হয়ে উঠেছে। মেহতার ডান হাতের মুঠোয় রিভলভারটা পুড়ে দিয়ে হাতটাকে টেবিলের উপর শুইয়ে দিলেন মিস্টার চৌধুরী। তর্জনীটাকে ট্রিগারের সঙ্গে মানানসই করে লাগিয়ে দিলেন। ঠিক হয়েছে, তাড়াহুড়ো করো না, ধীরে ধীরে ধাপে ধাপে এগুতে হবে, ঠিক প্ল্যান মাফিক। রক্ত সাবধান, হাতে বা কাপড়ে যেন রক্ত না লাগে। এইবারই হচ্ছে আসল কাজ, টেলিফোন। গলাটা দুবার খাঁকারি দিয়ে মেহতার গলার আওয়াজটা এনে নিলেন নিজের গলায়। তারপর টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন। এক্সচেঞ্জ স্যার। এক্সচেঞ্জের বিনয়া বনত কণ্ঠ। বোর্ডরুম দাও। মেহতার গলায় চৌধুরী বললেন। বোর্ডরুম, মেহতা স্পিকিং। কে? গণেশ প্রসাদ? বেশ বেশ, তোমরা সকলেই হাজির আছো তো? দেখো, আজ একটা কথা। আমাকে বাধা দিও না, চুপ করে শোনো। আজ একটা কথা তোমাদের বলবো। গত 2 বছর ধরে তোমাদের আমি ঠকিয়ে আসছি। গত 2 বছর ধরে আমি কোম্পানির টাকা 2 হাতে চুরি করে আসছি। ডিসেম্বর অডিটে সবই প্রকাশ পেয়ে যাবে। অবশ্য তাতে আমার কিছু আর এসে যাবে না তখন, কারণ তখন আমি আর এ পৃথিবীতে নেই। শোনো, আমার বাঁচবার শেষ পথ যেটা ছিল আজকে তাও বন্ধ হয়ে গেছে। টাকাটা জোগাড় করতে পারলাম না। হ্যাঁ, সুইসাইড ছাড়া আর কোনো পথ আমার খোলা নেই। এক হাতে ফোন ধরে কথা বলছি, আর এক হাতে পিস্তল, আর 5 সেকেন্ডের মধ্যেই আমি ফোনটা ছেড়ে দিয়ে মিস্টার চৌধুরী একবার মুচকি হাসলেন। গলার স্বরটা ভারী নিখুঁত হয়েছে। ঘর ছেড়ে যাওয়ার আগে মিস্টার চৌধুরী একবার চারিদিকে ভালো করে দেখে নিলেন, সব ঠিক আছে তো। সব শান্ত, নিস্তব্ধ, যেমন ছিল তেমনই, শুধু রিভলভিং চেয়ারে মিস্টার মেহতা, একটা অসার দেহ, মৃতদেহ। যাক, মৃতদেহকে ভয় করবার কিচ্ছু নেই। পরিশ্রম তাহলে সফল হলো। কত সহজ, একটু হিসেব, একটু দূরদৃষ্টি, ব্যাস সিদ্ধি। ঘর থেকে বেরোবার জন্য মিস্টার চৌধুরী দরজার হ্যান্ডেলটা ধরলেন, কিন্তু এ কি, টান দিতেই হ্যান্ডেলটা তার হাতের মধ্যে খুলে চলে এলো। 1 সেকেন্ডের জন্য মিস্টার চৌধুরী
হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইলেন। যে পিনটার সঙ্গে হ্যান্ডেলটা লাগানো ছিল তার একটা মুখ বেরিয়ে আছে, দরজার বাইরের দিকের ভারী হ্যান্ডেলটার সঙ্গে সেটা সংযুক্ত। এদিকটা খুলে যেতেই বাইরের হ্যান্ডেলের ভারে বেরিয়ে থাকা পিনটুকু ক্রমে গর্তে ঢুকে যেতে লাগলো। চট করে হাত বাড়িয়ে সেই পিনের মুখটুকু চৌধুরী ধরতে গেলেন, হাতের ধাক্কায় সেটা আরও ভেতরে ঢুকে গেল। বাইরের ভারী হ্যান্ডেলটা পিন শুদ্ধ দরজার সামনে বাইরের মেঝেতে ঝনঝন করে পড়ে গেল। হুড়কোটা ঠেলে সরাতে হবে, একটা কিছু দিয়ে দরজার হুড়কোটাকে চার দিয়ে খুলে ফেলতে হবে। একটা কিছু চাই যা চার দিয়ে দেওয়া যায়, একটা কিছু। কিছুই নেই নাকি? একটা লোহার শিক কিছু? আধ মিনিট কেটে গেছে, ছুরি টুরি কিচ্ছু নেই। জানলা দিয়ে বেরিয়ে যাওয়া যায় না? অসম্ভব। জানলার কথা ভেবে মিছিমিছি সময় নষ্ট করা। জানলা দিয়ে বেড়ালটা পর্যন্ত গলে যেতে পারবে না। মিস্টার চৌধুরী দরজা ধরে জোরে জোরে টানতে লাগলেন, হাতটা ফসকে আসছে। তাছাড়া ল্যাচ আটকে আছে, টানলে কি হবে? রেগে গিয়ে জোরে একটা ধাক্কা মারলেন দরজায়। কি আহাম্মক! ধাক্কা মারলে খোলে কখনো? রাগ করে লাভ হবে না, জবরদস্তির সময় এখন নয়। ভেবে বের করো, ঠান্ডা মাথায় চিন্তা করে একটা উপায় বের করো। এখনো 30 সেকেন্ড সময় আছে। 30 সম্বন্ধে কি একটা কথা যেন খানিক আগে ভাবছিলেন মিস্টার চৌধুরী। ফাঁসি সেল থেকে ফাঁসি কাট, তোর চাই যাতা সব এলোমেলো ভাবনা। কাগজ কাটা ছুরি নেই? একটা কাগজ কাটা ছুরি পেলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। পাওয়া গেল, অবশেষে একটা কাগজ কাটা ছুরি পাওয়া গেল। মেয়েদার টেবিলের উপরেই পড়েছিল। ব্যাস, এবার কেল্লা ফতে। ছুটে গিয়ে চৌধুরী ছুরিটা নিয়ে এলো, কিন্তু এ কি, ল্যাচের ফাঁকে ঢুকিয়ে চারদিকেই ছুরিটা বেঁকে গেল যে। এখন কি করব? শান্ত হয়ে একটু ভাবো, এখনই উপায় বেরিয়ে যাবে। পথ একটা আছেই, এত ভালোভাবে হিসেব করে প্ল্যান করা হয়েছে, উপায় থাকবেই। পাওয়া গেছে, উপায় পাওয়া গেছে। হঠাৎ একটা পথ, একটা আইডিয়া। কি বারান্দায় পায়ের শব্দ? দরজায় ঘন ঘন করাঘাত। ওহ, ওরা এসে পড়েছে। ওদের শোরগোলে মিস্টার চৌধুরীর ভাবনাগুলি আবার গুলিয়ে গেল, একদম গুলিয়ে গেল সব। উপায় একটা ছিল, মিস্টার চৌধুরী ভেবে বের করেছিলেন, কিন্তু হারিয়ে গেল। আইডিয়াটা এসেই আবার চলে গেল মরীচিকার মতো। আবার ভেবে বার করতে হবে। ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো চৌধুরী। জোরে জোরে ঘা পড়ছে দরজার উপর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করঞ্জিয়ার গলা শোনা যাচ্ছে, মিস্টার মেহতা স্যার, মিস্টার মেহতা স্যার। আম্মকটা প্রাণপণে চিৎকার করছে। এত শব্দ করে কেন? মানুষকে ওরা একটু ভাবতেও দেবে না? দুম দাম। মৃতের প্রতি এতটুকু শ্রদ্ধা নেই? জানে যে এমডি ঘরে শুয়ে আছেন, এত শব্দ কিসের? শিগগির মিস্টার চৌধুরীকে কেউ একজন গিয়ে ডেকে নিয়ে এসো। ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, সেই উপায়টাকে ভেবে বার করো, সেই মোক্ষম যুক্তি যা বললে কেউ আর কিচ্ছু বলতে পারবে না। এমনি কেমন শান্ত হয়ে শুয়ে আছেন। রক্ত, কত রক্ত! না, সব গুলিয়ে যাচ্ছে, কিছুতেই মাথায় আসছে না সেই হারানো কথাটা। দরজা ভেঙে ফেলো। হ্যাঁ, ভেঙে ফেলো। না ভেঙে কোনো উপায় নেই, জোরে লাথি মারতে হবে। এক মুহূর্তে মিস্টার চৌধুরী এবার মন ঠিক করে ফেললেন। এই শেষ পথ তো এখনো খোলা। এমডির শরীর এখনো গরম রয়েছে দেখছি। আশ্চর্য তো, শিথিল মুঠো থেকে সহজেই রিভলভারটা বেরিয়ে এলো। 5টা গুলি এখনো অটুট। আর মোটে একটি খরচ হবে। কি হলো? এটা আবার কিসের শব্দ? আরেকবার রিভলভারের আওয়াজ হলো। বাইরের লোকজন আর্তনাদ করে উঠল। অবসর, ভাববার অনন্ত অবসর।
চকিতে সেই হারানো কথাটা বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল। আরে, বললেই তো হতো। ঘরে ঢুকে পড়বার সঙ্গে সঙ্গেই কাণ্ডটা ঘটে গেল, ঠেকাবার সময়টুকুও পেলাম না। দরজা ভেঙে সবাই যখন ঘরে ঢুকলো, মিস্টার চৌধুরীর দেহে তখনও ক্ষীণ একটু প্রাণের স্পন্দন ছিল, সঙ্গে মুখে তৃপ্তির হাসি। হারানো কথাটা শেষ পর্যন্ত তিনি ভেবে বার করতে পেরেছেন।